আন্তোনিও কন্তের কোচিংয়ে গত সিজনে ইটালিয়ান সেরে আ জিতেছিল নাপোলি। সেই দলটাকে আরও শক্তিশালী করার জন্য ট্রান্সফার উইন্ডোতে কেভিন ডে ব্রুইনিয়াকে নিয়ে আসা হয়। লক্ষ্য ছিল একটাই, যে ঘরোয়া প্রতিযোগিতাতে তো সফল হওয়া গেলই, এবার লক্ষ্য মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন। অর্থাৎ আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি কিন্তু কখনোই তেমন কোনো কিছু করতে পারেনি। নাপোলির এবারের লক্ষ্য ছিল যে ঘরোয়া লিগ বা কাপ তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও আমরা যেন খুবই ভালো একটা সিজন কাটাতে পারি, সেজন্য ভালো ভালো কিছু খেলোয়াড়কে নিয়ে আসবো। যে কারণে স্যাম বুকেমা বা কেভিন ডে ব্রুইনিয়া বা রাসমুস হয়ল্যান্ড এরকম অনেক খেলোয়াড়কে কিন্তু নাপোলি এবার নিয়ে এসেছিল। কিন্তু দলে নিয়ে আসলেই তো হয় না, একটা প্রপার কম্বিনেশনেরও দরকার হয়, যে কম্বিনেশনটা নাপোলি এই সিজনে ঠিকঠাক মতো করতে পারছিল না। অলওয়েজ 3-4-3 বা 3-5-2 3 ম্যান ব্যাকলাইনের ফরমেশনে খেলা আন্তোনিও কন্তে কেভিন ডে ব্রুইনিয়াকে পেয়ে একটু আউলায় গেলেন। আউলায় গিয়ে তিনি ফরমেশনটা চেঞ্জ করলেন, 4 ম্যান ব্যাকলাইনে নিয়ে আসলেন জাস্ট টু অ্যাকোমোডেট কেভিন ডে ব্রুইনিয়া। আমরা নাপোলিকে দেখলাম 4-4-1-1 ফরমেশনে খেলতে, এবং সেই ফরমেশনে নাপোলি যাচ্ছে তাই ভাবে বাজে খেলা শুরু করলো। আপনারা সবাই জানেন আমি এই পেজ থেকেই কিছুদিন আগে নাপোলির এই দুর্দশা নিয়ে, নাপোলির এই ইস্যুগুলো নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে জোর করে কেভিন ডে ব্রুইনিয়াকে একাদশে ঢোকানোর কারণে নাপোলির ফরমেশনে, নাপোলির কম্বিনেশনের সমস্যা হচ্ছে। নাপোলির এক্সিস্টিং খেলোয়াড়রা সেই সমস্যা ফেস করছেন, যে কারণে নাপোলি খুবই বাজে খেলছে। বাজে খেলার কারণে যে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার জন্য দলটার এত ইচ্ছা, সেই চ্যাম্পিয়ন্স লিগেই পিএসভির মতো একটা মাঝারি মানের দলের কাছে তারা 6 গোল হজম করে এবং 6-2 গোলে হেরে যায়। এরপরে কেভিন ডে ব্রুইনিয়া ইনজুরিতে পড়েন। ইনজুরিতে পড়ার পর থেকে নাপোলির সিজনের একটা দুর্দান্ত টার্ন অ্যারাউন্ড আমরা লক্ষ্য করছি। যে দলটা চ্যাম্পিয়ন্স লিগ বা লিগে এই সিজনে তেমন কোনো কিছু করতে পারবে না বলে আমরা মনে করছিলাম অন্তত 1 মাস আগেও, সেই দলটায় দুর্দান্তভাবে ঘুরে এসেছে। এই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে মেইন কারণ দুইটা: অ্যান্তোনিও কন্তের ট্যাকটিক্স এবং ফরমেশনেও চেঞ্জ এসেছে, এবং সেই চেঞ্জটাকে খুবই দুর্দান্তভাবে ফ্যাসিলিটেট করছেন একজন ব্রাজিলিয়ান উইঙ্গার। এই ব্রাজিলিয়ান উইঙ্গারই বলা যেতে পারে যে একাই চেষ্টা করছেন নাপোলির সিজনকে আবারও উন্নত করার জন্য, আবারও দুর্দান্ত করার জন্য। শুধু একাই বলাটা ভুল হবে, বিকজ হি হ্যাজ বিন অ্যাসিস্টেড বাই আ নাম্বার অফ প্লেয়ার্স অ্যাজ ওয়েল, যিনি কিনা ওই ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে সাহায্য করছেন সমান তালে, যাতে নাপোলি দুর্দান্তভাবে এই সিজনটা শেষ করতে পারে। সেই ব্রাজিলিয়ান উইঙ্গারের নাম দাভিদ নেরেস। এই সিজন যখন শুরু হয় তখন কেভিন ডে ব্রুইনিয়াকে ইনকর্পোরেট করার জন্য আন্তোনিও কন্তে এরকম তার পছন্দের 3-4-3 বা 3-5-2 ফরমেশন থেকে সরে এসে এরকম 4-4-2 বা 4-4-1-1 ফরমেশনে খেলানো শুরু করেন দলকে, যেখানে মেইন স্ট্রাইকারের পেছনে এই সকল জোনগুলোতে সাপোর্ট স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন কেভিন ডে ব্রুইনিয়া। এতে সবচেয়ে বড় সমস্যা হয় স্কট ম্যাকটমিনের, যিনি কিনা গত সিজনে নাপোলির সেরা খেলোয়াড় ছিলেন, বিকজ এইসব জোনগুলোতে স্কট ম্যাকটমিনাই আগে খেলে থাকতেন অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, বক্স টু বক্স মিডফিল্ডার বলেন, বা অ্যাজ আ বক্স ক্রাশার, যে কিনা বক্স বরাবর লেট রানস নিয়ে এভাবে বক্সে ঢুকে গিয়ে গোল করে আসতো বা গোল করিয়ে আসতো। সো কেভিন ডে ব্রুইনে আসার পর থেকে ম্যাকটমিনাইকে এইভাবে অনেকটা লেফট উইঙ্গারের ভূমিকা দেওয়া হয়। এখন ম্যাকটমিনাইকে এই যে বাম দিকে এভাবে ঠেইসা খেলাইলে আসলে কোনো লাভ হয় না, যে কারণে খেলা যখন শুরু হয়ে যেত ম্যাকটমিনাই সে ঘুরে ফিরে মাঝখানেই চলে আসতেন। সো এরকম অনেক সমস্যার জন্য পরে দেখা গেল যে কেভিন ডে ব্রুইনে আসার কারণেই নাপোলির কম্বিনেশনের সমস্যা হচ্ছে, এবং কেভিন ডে ব্রুইনে ইনজুরিতে পড়ার পরে আর এক্সট্রা মিডফিল্ডার খেলানোর দরকার হয় না আন্তোনিও কন্তের। সো ডে ব্রুইনে ইনজুরিতে পড়ার পরে উনি সেই ঘুরে ফিরে 3-4-3 ফরমেশনে ব্যাক করেন, এবং কেভিন ডে ব্রুইনিয়ার জায়গায় দলে আসেন দাভিদ নেরেস, যিনি কিনা একজন দুর্দান্ত রাইট উইঙ্গার, এবং আরেকজন মিডফিল্ডারকে বসিয়ে আরও একজন প্রপার উইঙ্গারকে খেলানো শুরু করেন আন্তোনিও কন্তে ঠিক এভাবে। ফলে ফরমেশনটা অনেকটা এরকম হয়, স্কট ম্যাকটমিনে যথারীতি সেন্ট্রালাইজড একটা রোলে চলে আসেন এভাবে, এবং এভাবে যথারীতি 3-4-3 একটা ফরমেশনে রূপান্তরিত হয় নাপোলি। এখন এই 3-4-3 ফরমেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা উইঙ্গারদের। এর আগে কেভিন ডে ব্রুইনিয়া যখন খেলতেন তখন আমি যে জিনিসটা বললাম, যে নাপোলির মিডফিল্ডাররা অনেক সেন্ট্রালাইজড খেলতেন, ফলে তাদের উইং স্ট্রেচ করার মতো কেউ থাকতো না। উইঙ্গাররা প্রপারলি সাইড লাইন মেনটেন করে খেলতে পারতেন না, যে কারণে পিচ স্ট্রেচ করতে পারতেন না। এখন ডেভিড নেরেস এবং নোয়া ল্যাং যেহেতু বেঞ্চ থেকে চলে এসেছেন, দুজনই প্রপার উইঙ্গার, এবং দুজনই এভাবে স্ট্রেচ করা শুরু করেন, এবং প্রপারলি পিচ স্ট্রেচ করার কারণে যে জিনিসটা হয়, যে প্রতিপক্ষরা মাঝ মাঠে অনেক জায়গা খালি করা শুরু করে দেয়, বিকজ নেরেস এবং ল্যাং যেহেতু সাইডে আছেন, তাদেরকে মার্কিংয়ের জন্য প্রতিপক্ষকেও সাইডে চলে আসতে হতো, এবং প্রতিপক্ষ যেহেতু সাইডে চলে আসতো, সেহেতু মাঝখানের জায়গা ফাঁকা হয়ে যেত, যেখানে যথারীতি স্কট ম্যাকটমিনাই এরকম একটা রোলে দুর্দান্ত খেলা শুরু করতেন। সো ডেভিড নেরেস এই সিস্টেম চেঞ্জের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি দেখবেন যে গত কয়েক মাসে নাপোলির হয়ে কি দুর্দান্ত খেলছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তিনি গোল করছেন এবং গোল
করাচ্ছেন সমানে। আমরা এর আগেও আন্তোনিও কন্তের বিভিন্ন স্কোয়াডে দেখেছি যে স্কোয়াডে থাকা সবচেয়ে ফ্রিঞ্জ যে উইঙ্গারটা আছে বা সবচেয়ে ফ্রিঞ্জ যে উইং ব্যাকটা রয়েছে, যে উইং ব্যাকটাকে বা যে উইঙ্গারটাকে আগের অন্যান্য কোচ সেভাবে খেলাতে পারতেন না। আন্তোনিও কন্তে তার 3-4-3 ফরমেশনে বা 3-5-2 ফরমেশনে সেই উইঙ্গারটাকে বা সেই উইং ব্যাকটাকে নিয়ে এসে এমনভাবে তাকে রিভাইটালাইজ করেন যে উইঙ্গারটা বা উইং ব্যাকটা তাকে শিরোপা জিততে সাহায্য করে। চেলসির ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখেছিলাম মার্কোস আলোনসো বা ভিক্টর মোজেসের মতো উইং ব্যাক বা উইঙ্গারদের ব্যাপারে। ভিক্টর মোজেস চেলসিতে সুযোগই পাইতেন না, মার্কোস আলোনসো চেলসিতে সুযোগই পাইতেন না, কিন্তু আন্তোনিও কন্তে এসে তাদেরকে যেভাবে রিভাইটালাইজ করলেন দ্যাট ওয়াজ ভেরি অসাম। ডেভিড নেরেসের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা ওরকমই বলতে পারি, বিকজ আয়াক্সের হয়ে উত্থান হইলেও আয়াক্সে তার ওই সময়কার সতীর্থরা বিভিন্ন বড় বড় ক্লাবে গিয়ে অনেক ভালো ভালো পারফরমেন্স দেখিয়েছেন, কিন্তু ডেভিড নেরেসের ওই অগ্রগতি সেখানে কিন্তু আটকে যায় এবং আয়াক্স থেকে পরে তথাকথিত কোনো বড় ক্লাবে না যেতে পেরে বেনফিকাতে নাম লিখিয়েছিলেন এই ডেভিড নেরেস এবং বেনফিকাতে গিয়ে কয়েকদিন থাকার পরে নাপোলির ডাকে যথারীতি একজন স্কোয়াড মেম্বার হয়ে চলে এসেছিলেন এবং গত সিজন পর্যন্ত কিন্তু আমরা তাকে সেরকম স্টার্টিং 11-এ দেখতাম না। এই সিজনেই নাপোলির সিজনকে উদ্ধার করার জন্য ডেভিড নেরেস এই দুর্দান্তভাবে খেলা শুরু করেছেন এবং নাপোলির সিজনের এই যে টার্ন অ্যারাউন্ড এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ডেভিড নেরেসের এবং এই নেরেসকে সহযোগিতা করছেন এই উইংয়ে খেলা ডাচ উইঙ্গার নোয়া ল্যাং এবং স্ট্রাইকারে অফকোর্স রাসমুস হয়ল্যান্ড। গত সিজন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই স্ট্রাইকারটাকে এই সিজনে নাপোলি লোনে নিয়ে এসেছে এবং লোনে এসেই কন্তের স্পর্শে দুর্দান্ত খেলা শুরু করেছেন। সো এই নেরেস, হয়লন এবং ল্যাং এই তিনজনের ফ্রন্ট থ্রি নাপোলিকে আবারও একটা ফাইটিং স্পিরিট সম্পন্ন দলে পরিণত করছে। সো ডেভিড নেরেসের এই ভার্সেটালিটি কি 2026 বিশ্বকাপের আগে কার্লো অ্যানচেলোত্তি এবং ব্রাজিলকে সাহায্য সহযোগিতা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনি এই উইঙ্গার নিয়ে কি ভাবছেন।